So the classes that we use in our project, most of them are not representing application data. So most of them are not required to be written into the file. So আপনার যদি এখন একটা স্ক্যানার ক্লাস থাকে, এটা তো একটা টুল, এটার মেথড আপনি ইউজ করবেন বলে স্ক্যানারকে আপনি ইনস্ট্যান্সিয়েট করেছেন, বাট স্ক্যানারের যে অবজেক্টটা ইনস্ট্যান্সিয়েট করলেন সেটা তো আসলে আপনি ফাইলে রাইট করবেন না, বিকজ ইট ডাজন্ট রিপ্রেজেন্ট এনি ডেটা। আমরা অ্যাঙ্কর পেনও তো একটা ক্লাস। আপনি কি অ্যাঙ্কর পেন ক্লাসের অবজেক্ট সেভ করেন ফাইলে? না। তাহলে এরকম আমরা যে সিস্টেম একটা ক্লাস, প্রিন্ট স্ট্রিম একটা ক্লাস, ফাইল রাইটার একটা ক্লাস, তাই না? তা আমরা এরকম শত শত ক্লাস লাইব্রেরি থেকে ইউজ করছি। ইভেন আমাদের তৈরি করা যে কন্ট্রোলার ক্লাস, এই কন্ট্রোলার ক্লাসেরও কিন্তু অবজেক্ট তৈরি হয় যখন এফএক্সএমএলটা লোড হয়, কারণ এফএক্সএমএল এর করসপন্ডিং কোডিং ইকুইভ্যালেন্ট হচ্ছে কন্ট্রোলার ক্লাস রান টাইমে। ওকে, এফএক্সএমএল ফাইলটাকে ইউজ করে সিনটাকে রেন্ডার করা হয়, কিন্তু সিনের যে রেসপন্স সেটা কিন্তু কন্ট্রোল করে কন্ট্রোলার ক্লাস। সো যখনই একটা এফএক্সএমএল ফাইল লোড হয় একটা সিনে, সাথে সাথে তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোলার ক্লাসের অবজেক্টও তৈরি হয়ে যায়, যেখানে আমার নোডগুলো এফএক্সআইডি গুলো ফিল্ড হিসাবে থাকে, হ্যান্ডলার মেথডগুলো মেথড হিসাবে থাকে। কিন্তু আমরা কি কন্ট্রোলার ক্লাসের অবজেক্ট ফাইলে সেভ করব? না। তাহলে মোস্ট অফ দ্য ক্লাসেস আর নট রাইটেবল। অনলি আমার ক্লাস ডায়াগ্রামের যে মডেল ক্লাস, ফুললি ইমপ্লিমেন্টেড মডেল ক্লাস, নন অ্যাবস্ট্রাক্ট মডেল ক্লাস, এগুলোকেই আমরা শুধু অবজেক্ট ক্রিয়েট করব অ্যাজ অ্যাপ্লিকেশন ডেটা, এবং এদেরকেই আমরা ফাইলে রাইট করব। তাহলে ভাস্ট মেজরিটি অফ ক্লাস আর অ্যাকচুয়ালি নট ইন্টেন্ডেড ফর সেভিং অ্যাজ অবজেক্ট। ওকে, তাদের ইনস্ট্যান্সগুলো রান টাইমে ইউজ করা হয় সো দ্যাট তাদের ফিল্ডগুলো, মেথডসগুলো আমরা ইউজ করতে পারি। তো এই জন্য বাই ডিফল্ট কোনো ক্লাসই আসলে সিরিয়ালাইজেশন মানে হলো যে কনভার্টিং দ্য অবজেক্ট ইনটু সিরিজ অফ বাইটস বিফোর ইউ স্টোর ইট টু দ্য ফাইল। তো এই জন্য আসলে কোনো ক্লাসকে আসলে ফাইলে রাইট করা যায় না, কারণ বাই ডিফল্ট এটা ডিসেবল, বিকজ মোস্ট অফ দ্য ক্লাসের জন্য এটা ডিসেবল। এখন আমি আমার স্পেসিফিক কিছু 15-20টা ক্লাসকে রাইট করতে চাই যারা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ডেটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা কম্পাইলারকে জানাতে হবে যে আমার এই পার্টিকুলার ক্লাসটা যাতে ডিসেবল না থাকে, যাতে এটাকে সিরিয়ালাইজ করা যায়। দ্যাট ইজ ওয়াই ইউ সে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। তো ওই ইন্টারফেসের কাজ হচ্ছে, ওটা একটা এমটি ইন্টারফেস, এই জন্য এটাকে মার্কার ইন্টারফেস বলে। ইট ডাজ নট পাস এনিথিং বিলো অ্যাজ পার্ট অফ ইনহেরিটেন্স, কারণ ওর মধ্যে কিছু নাই। তাহলে ইনহেরিট করবে কি? কিছুই না। কিন্তু তাহলে আমরা একটা এমটি ইন্টারফেসকে কেন ইনহেরিট করছি? কারণ এই এমটি ইন্টারফেস হ্যাজ এ মিনিং। এই ইন্টারফেসের নাম থেকে কম্পাইলার বুঝতে পারবে ইউ আর মার্কিং ইউর ক্লাস, কোর্স ক্লাস, আপনি কম্পাইলারকে বলছেন যে এটাকে যাতে সিরিয়ালাইজ করা যায় সেটার ব্যবস্থা যাতে করা হয়। তাহলে ইউ আর প্রোভাইডিং এক্সট্রা টাইপ ইনফরমেশন অ্যাবাউট ইউর ক্লাস টু দ্য কম্পাইলার অ্যান্ড জাভা ভার্চুয়াল মেশিন, জেভিএম। তো এই কারণে আমরা মার্কার ইন্টারফেস ইউজ করি। তার মনে এটা আলোচনা হয়েছিল, রাইট? কনফার্ম করেন, আপনারা কথা বলছেন না কেন? রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না, প্রসিড করা যাবে না। কিছু একটা ইয়েস নো যেটাই হবে, এটা রেসপন্স করতে হবে। ওকে, তো তাহলে আমরা যদি আমাদের এই আইরাসের এটা যদি ওপেন করি, so if we look at our model class যেটাকে আমরা রাইট করতে চাচ্ছি, কোর্স ক্লাস, এখানে দেখেন বলা আছে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল।
and serializable interface has nothing inside it. তো একটা ক্লাস বা ইন্টারফেসে যদি কোনো মেথড না থাকে, ক্লাসে ফিল্ডও থাকতে পারে, তাহলে এটাকে আমি ইনহেরিট করবো কেন? ওর মধ্যে তো কিছু নাই, ওকে ইনহেরিট করে আমার লাভ কি? Because it's a marker interface. A interface's purpose is not to enforce you to override some method, rather to give signal to the compiler and JVM. That is the only reason. তো এটা যদি এখন আপনার মডেল ক্লাসে যদি 20টা ক্লাস থাকে, যাদের অবজেক্ট আপনি তৈরি করবেন না, শুধু ফাইলও রাইট করবেন, প্রত্যেকটা ক্লাস কিন্তু বলতে হবে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। যদি ইনহেরিটেন্স হয়, সুপার ক্লাস সাব ক্লাস দুই জায়গাতেই বলতে হবে, না হলে সাব ক্লাসের ইনহেরিটেড ফিল্ডগুলোর জন্য প্রবলেম হবে। সো সাব ক্লাসের অবজেক্ট যদি আমি রাইট করি, যেমন কোর্সের কোনো সুপার ক্লাস নাই, কিন্তু ধরেন আমি যদি বলি ফ্যাকাল্টি, তাহলে ফ্যাকাল্টি এখানে আমি বলছি না ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, তাহলে ফ্যাকাল্টি এক্সটেন্ড ইউজার এমপ্লয়ি ইমপ্লিমেন্ট রিসার্চার অ্যান্ড সিরিয়ালাইজেবল। এখন এখানে সিরিয়ালাইজেবল বললেই শুধু হবে না, এমপ্লয়ি তার সুপার ক্লাস, এমপ্লয়ি থেকে আমি কিছু ফিল্ড পাবো, তো সেই ফিল্ডগুলো সহজ হাতে রাইট করতে পারে অ্যাজ এ অবজেক্ট অফ ফ্যাকাল্টি ক্লাস, আমাকে এমপ্লয়ি ক্লাসেও বলতে হবে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। তাহলে এমপ্লয়ি extends user implements taxpayer, every employee is a taxpayer, and also employee also serializable object. তাহলে এমপ্লয়ির যে ফিল্ড, এখানে যে এমপ্লয়ির যে ফিল্ডগুলো থাকবে সেগুলো তো ফ্যাকাল্টিতেও যাবে। তাহলে এমপ্লয়ি যদি সিরিয়ালাইজেবলকে ইমপ্লিমেন্ট না করে, তাহলে এখানে যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো ফ্যাকাল্টি ক্লাসে গিয়ে গন্ডগোল হয়ে যাবে। এখানে শুধু সিরিয়ালাইজেবল বললে এই এক্সট্রা ফিল্ডগুলোর জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু ইনহেরিটেড ফিল্ডগুলোর জন্য অ্যাপ্লিকেবল করতে হলে সুপার ক্লাসেও সেটা বলতে হবে। আবার ও ইউজারকে এক্সটেন্ড করে, ইউজারের মধ্যে যদি কিছু কমন ফিল্ড থাকে, যেমন আইডি, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, জেন্ডার, তাহলে একেও বলতে হবে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। এখন ইউজারের তো কোনো অবজেক্টই হবে না, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তারপরে বলতে হবে, কারণ এই ফিল্ডগুলো সাব ক্লাসে যাবে, তাদের জন্য যাতে সিরিয়ালাইজেবল কাজ করে সেই জন্য এখানে বলতে হবে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। এনি কোশ্চেন? জি বলেন। ওকে, তো তাহলে আমরা মার্কার ইন্টারফেস বুঝতে পারলাম, তো এটা হয়ে গেল। মাল্টিপল ফাইল হেডার ইস্যু সলভ হয়েছে সেকশন 1 আপনাদের, ওই যে মাঝখান দিয়ে হেডার ঢুকে যায় অ্যাপেন্ড করলে, এবং সেটা সলভ করতে হয় সাব ক্লাস তৈরি করে অবজেক্ট আউটপুট স্ট্রিম। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেছে। তাহলে মোটামুটি এখন সবগুলো সেকশন একই লেভেলে আছেন। ওকে ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে, এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে একটুখানি কথা বলতে হবে, আমরা কিছুটা করেছি, তারপরে বাকি থাকবে আমাদের nesting layout inside layout. Now so far we have used only one layout. Layout কি প্যারেন্ট, আপনি যেটা প্যারেন্ট হিসেবে ইউজ করেন সেটা কিন্তু আসলে একটা লেআউট। হাউ ইউ প্লেস ইউর নোটস, ইফ ইট ইজ অ্যাঙ্কর পেন, তাহলে ইউ ক্যান প্লেস দ্য নোট এনিহোয়ার। অ্যাঙ্কর মানে কি, যেখানে নোংর করবেন সেখানেই থাকবে, দ্যাটস ওয়াই দ্য অ্যাঙ্কর পেন, অর্থাৎ কোঅর্ডিনেট বেসড, হোয়ারএভার ইউ ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওই কোঅর্ডিনেটেই সে থাকবে। তো ফ্রি প্লেসমেন্ট। তো মোস্ট কেসেস যেহেতু এটা হয়, এই জন্য এফএক্সএমএল আপনি যদি একটা নিউ এফএক্সএমএল করেন, একটা অ্যাঙ্কর পেন সে দিয়ে দেয়, এটা আইডি আপনাকে দিয়ে দেয় আর কি। কিন্তু আপনি যদি সিন বিল্ডারে গিয়ে, আইডির সাথে সম্পর্ক নাই, সিন বিল্ডারের মাধ্যমে আপনি একটা এফএক্সএমএল তৈরি করতে পারেন নিউ, তখন কিন্তু কোনো প্যারেন্ট থাকে না, প্যারেন্ট আপনাকে চুজ করতে হয়, আপনি অ্যাঙ্কর পেন নেবেন না অন্য কিছু নেবেন। তা আমরা একটা লেআউট দিয়ে শুরু করি, টিপিক্যালি সেটা অ্যাঙ্কর পেন দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে হয়।
ডিফল্টও তাই, আইডি থেকে ডিফল্ট করে দেয়। বাট অলসো দেয়ার ক্যান বি ডিফারেন্ট লেআউটস। এটা অ্যাঙ্কর পেন হইতে হবে এমন কোনো কথা নাই। More importantly, you can actually combine different layouts together to organize the different area of your scene and give a aesthetic, overall aesthetic look. কালার দেওয়া তো অন্য জিনিস, সেটা অন্য জিনিস, কিন্তু আপনি লেআউটই দুইটা মাল্টিপল, একটার ভিতর আরেকটা ইউজ করছেন। মানে ফর এক্সাম্পল আমি যদি এখানে বলি সিঙ্গেল লেআউটে যদি যাই, হ্যাঁ, তাহলে এখানে এক্সাম্পল অফ সিঙ্গেল লেআউট। ওকে, তাহলে এখানে আপনি অ্যাঙ্কর পেন ইউজ করতে পারেন। তো you can actually bring a anchor pen. ওকে, তো আপনি বললেন যে এটা আমার একটা অ্যাঙ্কর পেন। ওকে, ফ্রি, যেখানে খুশি বসান। আবার আপনি বললেন যে না, আমি এখানে আমি দিব বর্ডার পেন। তো বর্ডার পেনে কি হবে, আপনার বর্ডার থাকবে, টপ, তারপরে বটম, দেন লেফট, দেন রাইট অ্যান্ড সেন্টার। তাহলে বর্ডার পেনে আপনার এখানে থাকবে হচ্ছে লেফট, সরি এটা হচ্ছে top region of the border, bottom region of the border, then left, then right, and then center. তাহলে এটা হচ্ছে আমার বর্ডার পেন। বুঝাইতে পারলাম? একটু রেসপন্স করেন। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল লেআউট। এক্সাম্পল, single layout in FXML. ওকে, নেস্টেড লেআউট কি হতে পারে? লেআউটের ভেতরে লেআউট। ওকে, সো আমি এটাকে সেভ অ্যাজ করি, করে বললাম যে নেস্টেড লেআউট। তো তাহলে এক্সাম্পল হিসাবে আমরা যদি নেই যে বর্ডার পেন, এখন এই বর্ডার পেনের সেন্টারে আমি বর্ডারের রিজনগুলো আমি একটা করে এলিমেন্ট দিতে পারবো, কিন্তু আমি যদি সেন্টারে অনেকগুলো দিতে চাই তাহলে সেন্টারে আমি আর একটা অ্যাঙ্কর পেন বসাতে পারি অ্যাজ এ সিঙ্গেল এলিমেন্ট। দ্য এলিমেন্ট অফ দ্য সেন্টার ক্যান বি অ্যান অ্যাঙ্কর পেন। এলিমেন্ট অফ দ্য সেন্টার ক্যান বি এ বাটন, কিন্তু তাইলে সেন্টারে বাটন ছাড়া আর কিছু দেওয়া যাবে না। কিন্তু আমি যদি বলি যে সেন্টার অফ দ্য বর্ডার পেন কন্টেইনস অ্যান অ্যাঙ্কর পেন, দ্যাট ইজ দ্য এলিমেন্ট, বাট দ্যাট অ্যাঙ্কর পেন ইটসেলফ ক্যান কন্টেইনস মেনি আদার থিংস। তো তখন আপনি বলতে পারেন যে the center of the border pen contains an anchor pen. Left of the border pen আপনি বলতে পারেন contains a V bar. আপনাদের যে হ্যালো অ্যাপ্লিকেশন ওইটা কিন্তু একটা ভি বার ছিল, ভি বক্স। খেয়াল আছে আপনাদের? না খেয়াল নাই? খেয়াল আছে না নাই?
হ্যাঁ, তো তাইলে আপনি এখানে এই লেফটে বর্ডার পেন নিজে একটা লেআউট, তার লেফটে আপনি কি দিলেন, তার লেফটে আপনি দিলেন ভিবক্স, সেন্টারে দিলেন একটা অ্যাঙ্কর পেন। তাইলে এটা হচ্ছে একটা নেস্টেড লেআউট। বুঝাতে পারছি? করছেন যারা অনলাইনে আছেন? আমরা আমাদের এই নেস্টেড লেআউট কিন্তু অ্যালাউ ইউ দ্য ফ্লেক্সিবিলিটি টু গিভ এ অ্যাস্থেটিক লুক টু ইয়োর সিন। তাহলে ভি বক্সে আমি কি রাখতে পারি, লেফটে বাটনস রাখতে পারি। তাহলে বাটনগুলো একটার নিচে আরেকটা থাকবে। লিংক রাখতে পারেন, ইমেলে যেমন থাকে। ইমেলে কি থাকে, ভার্টিক্যালি লিঙ্কগুলো থাকে না, ইনবক্স, সেন্ড, ওকে, ট্র্যাশ, তাহলে ভার্টিক্যালি থাকে। তো আপনি একটা সাব রিজন অফ ইউর লেআউট ক্যান বি ইউজ টু হোল্ড অ্যানাদার লেআউট, টু অ্যাপ্লাই এ ডিফারেন্ট লেআউট ইন দ্যাট সাব রিজন। এইভাবে আপনি আসলে নেস্টিং করতে পারেন। নাও আর ইউ গোয়িং টু সি এনি এক্সাম্পল অফ নেস্টেড লেআউট? ইয়েস, আপনাদের চার্ট করানো হবে, ওখানে আমরা নেস্টেড লেআউট ইউজ করব। তাহলে চার্টের এই মিনি অ্যারেসি থাকবে। তাহলে আমরা এই যে কোর্স টোর্স ক্রিয়েট করবো, স্টুডেন্ট কোর্স রেজিস্ট্রেশন করবো ইত্যাদি, এগুলো ডাটা পুল করে আমরা চার্ট জেনারেট করবো। না না, এটা তো ডিপেন্ড করে যে আপনি এখন ধরেন আমার এই যে সেন্টারের যে অ্যাঙ্কর পেন, এই অ্যাঙ্কর পেন তো কোনো এফএক্সএমএল এর প্যারেন্ট না। এই অ্যাঙ্কর পেনটা হচ্ছে, এই বর্ডার পেনটা হচ্ছে এফএক্সএমএল এর প্যারেন্ট, নট দিস অ্যাঙ্কর পেন। তাহলে এই অ্যাঙ্কর পেনের জন্য আপনাকে আলাদা কোনো এফএক্সএমএল বানাতে হবে না। এটাকে আপনি ডিজাইন লেভেলেই সিন বিল্ডারে এমবেড করে রেখে দেবেন। অর্থাৎ ডিজাইন করার সময় আপনি বর্ডার পেনের সেন্টারে একটা অ্যাঙ্কর পেন দিয়ে দিচ্ছেন। লেট মি শো ইউ। তো আচ্ছা, আমরা কিছু তাহলে চার্টের জন্য বানিয়েই ফেলি। আমরা এখানে কি ধরনের চার্ট দেখতে চাইতে পারি? ধরেন আমার এখানে ফ্যাকাল্টি হিসাবে আমি কিছু চার্ট দেখতে চাই, ওকে। তাহলে একটা চার্ট আমি দেখতে চাই টু সি দ্য মেল ফিমেল রেশিও অফ এ ক্লাস। তাহলে এটা আমি কি ধরনের চার্ট দিয়ে দেখতে পারি? রেশিও দেখার জন্য সবচেয়ে ভালো চার্ট কোনটা বলেন? পাই চার্ট। তাহলে মেল ফিমেল, তাহলে আমি একটা পাই চার্ট দিয়ে দেখাতে পারি যে মেল ফিমেল। তাহলে আমার একটা এফএক্সএমএল থাকতে পারে যেটা আমার মেল ফিমেল রেশিও চার্ট দেখাবে, ওকে। আরেকটা চার্ট থাকতে পারে যে আই ওয়ান্ট টু সি দ্য নাম্বার অফ উইথড্র অ্যাক্রস দ্য সেকশন। তাহলে বার চার্ট বা লাইন চার্ট এটার জন্য বেটার চয়েস। ইটস নট এ রেশিও, অ্যাবসলিউট নাম্বার। হ্যাঁ, তো অ্যাবসলিউট নাম্বার হলে আমি বার চার্ট দিয়ে বারের হাইট গুলো নাম্বার রিপ্রেজেন্ট করবে। তাহলে আমার 6টা সেকশন থাকলে 6টা বার থাকবে। তাহলে 6টা বারে প্রত্যেক সেকশনে যে কয়জন উইথড্র সেই নাম্বারটা, দ্যাট ইজ দ্য হাইট অফ দ্য বার। তো এরকম কিছু চার্ট আমার থাকতে পারে, ওকে। তো তাহলে আমি যদি এখন আমার এই এখানে গিয়ে আমি একটা এফএক্সএমএল ফাইল তৈরি করি। আচ্ছা, এখানে কি বলতেছে, ডট 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 দিয়ে ফেলছি। এটা আলোচনার সময় ডিসকাশনের জন্য দেওয়া হয়েছিল, ওকে। তো এখন আমি যদি এখানে একটা এফএক্সএমএল তৈরি করি, নিউ এফএক্সএমএল ফাইল, এটা আমি আইডি থেকে বানাচ্ছি। আইডি থেকে যেহেতু বানাচ্ছি, সে আমাকে ডিফল্ট একটা অ্যাঙ্কর পেন দিয়েই দিবে। সো ধরেন আমি বললাম চার্ট, ওকে।
তাহলে জেন্ডার রেশিও স্টুডেন্ট চার্ট ভিউ, একটা প্রপার নাম দিয়ে দিলাম। তো তাহলে আমার এই এফএক্সএমএলটা তৈরি হয়ে গেল। ওকে, এখন এটাকে যদি আমি দেখেন, ও কিন্তু আমাকে একটা অ্যাঙ্কর প্লেন দিয়েই দিচ্ছে বাই ডিফল্ট। এটা সিন বিল্ডারে নিউ করলে হতো না, এমটি থাকতো। যাই হোক, এখন আমি এটা ইউজ করব কি করবো না এটা আমার ব্যাপার। তো ইফ আই ওপেন ইট ইন, আরেকটা বানাই, আরেকটা হলো নিউ এফএক্সএমএল। এটাকে কি নাম দেওয়া যায়, জেন্ডার রেশিও না বলে উইথড্র কোর্স স্পেসিফিক, ওকে, কোর্স স্পেসিফিক withdrawal information, withdrawal chart, course specific withdrawal chart, okay, view. তাহলে এটা আমার আরেকটা এফএক্সএমএল। তা আমরা দুইটা দিয়েই করি আগে, তাহলে এফএক্সএমএল তো ডিজাইন করতে হবে। আচ্ছা, অ্যাঙ্কর প্লেন দিতে ভালো কথা। তাহলে এখন আমরা যদি এটাতে যাই, জেন্ডার স্পেসিফিক চার্টে যদি যাই, ওপেন ইন সিন বিল্ডার। আপনারা কি ফলো করতেছেন অনলাইনে? জি স্যার। এখন আপনি যদি এখানে চার্ট দেন, এখানে দেখেন চার্টের লিস্ট চলে আসছে যেগুলো সিন বিল্ডার সাপোর্ট করে এফএক্সএমএল। তাইলে আমরা জেন্ডার স্পেসিফিক একটা পাই চার্ট দিতে চাই। আমরা আসলে সব চার্ট দেখতে পারবো না, আমাদের টাইম নেই। আমরা তিনটা চার্ট দেখবো মোস্ট পপুলার, পাই চার্ট, লাইন চার্ট, বার চার্ট। তো পাই চার্ট একটা এনে বসালাম ড্র্যাগ এন্ড ড্রপ করে, ওকে। তো এটা হচ্ছে আমার পাই চার্ট, ওকে। এখন ধরেন আপনি এখানে একটা বাটন দিলেন যে শো চার্ট, বা লোড চার্ট। এখন এই চার্ট তো দেখা যাচ্ছে না, প্রিভিউতে গেলে বুঝবোই না যেখানে কি। তো এটাকে বোঝানোর জন্য আপনি কি করতে পারেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন। স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার বা একটা বর্ডার কালার দিলেও হবে। ধরেন একটা বর্ডার কালারই দিলেন। কোথায় বর্ডার কালার? এই যে বর্ডার কালার। ধরেন এখানে আপনি বললেন ব্লু, বা RGB ভ্যালু দিয়ে দিতে পারেন। এখন এটা বোঝা যাচ্ছে না কিছু একটা আছে। তো এখন আমি যদি এখানে বলি যে লোড চার্ট, লোড জেন্ডার রেশিও chart of selected user type। তা আপনি এখানে একটা কম্বো বক্স দিয়ে দেন, ইউজার টাইপ, সিলেক্ট ইউজার টাইপ। আমি কি বোঝাতে পারতেছি? তো এইভাবে আপনি আপনার চার্ট জেনারেশনটাকে ডিজাইন করতে পারেন, ওকে। তো এটা গেল। এখন আপনি আরেকটা কম্বো বক্স দেন এখানে, ওকে। তো এখান থেকে আপনি ইউজার টাইপ সিলেক্ট করবেন, আর এখান থেকে আপনি লোড করবেন। লেভেল লাগবে একটা, যে সিলেক্ট ইউজার টাইপ।
তো এখান থেকে আমরা ইউজার টাইপ সিলেক্ট করব and then আমরা এখান থেকে আফটার দ্যাট আমরা লোড করব। তাহলে এই চার্টের টাইটেল কি হতে পারে? চার্টের টাইটেল হতে পারে জেন্ডার রেশিও চার্ট। ওকে, তাহলে এই যে চার্টকে যখন আমি সিলেক্ট করব, প্রপার্টিতে দেখেন টাইটেল আছে, তাহলে এখানে আমি বলে দিতে পারি জেন্ডার রেশিও চার্ট। এখন আমি যদি প্রিভিউ করি, দিস ইজ হাউ ইট উইল লুক লাইক। তাহলে এইটা একটা এফএক্সএমএল ফাইল। ওকে, এখন এই এফএক্সএমএল ফাইলের লেআউটটা কি? অ্যাঙ্কর পেন। ওকে, ঠিক আছে, ভালো কথা। এখন আমি যদি সেকেন্ডটাতে যাই, ওটাও একটা অ্যাঙ্কর পেন, তাই না? সেকেন্ড এটাকে সেভ করি। ওকে, এফএক্স আইডি টাইডি লাগবে, সেগুলো পাই চার্টের একটা এফএক্স আইডি দিতে হবে। এখানে আপনি বলতে পারেন যে জেন্ডার পাই চার্ট, জেন্ডার রেশিও পাই চার্ট, ঠিক আছে। তো এইভাবে এগুলো এখানে কি দিবেন, ইউজার টাইপ কম্বো বক্স, এইটাতে এই দুইটাই, আর এখানে একটা হ্যান্ডলার মেথড লাগবে। তাহলে এখানে কি বলতে পারেন যে লোড জেন্ডার রেশিও চার্ট পাই চার্ট, লোড জেন্ডার রেশিও পাই চার্ট বাটন অন অ্যাকশন, কন্ট্রোলার হবে, সবই হবে। ওকে, এখন এটা একটা independent fxml file. Now you can also do the same for the second chart, course specific withdrawal chart. এখানে আমি সময় নষ্ট করব না, জাস্ট ধরেন এটা আছে অলরেডি, ঠিক আছে, এটা অলরেডি আছে, জাস্ট এখানে একটা চার্ট শুধু এনে বসায় রাখি। তো এখানে আমরা কি চার্ট দিব? বার চার্ট বলেছিলাম, তাই না? তাহলে একটা বার চার্ট নিয়ে আসি। তো দিস ইজ আওয়ার বার চার্ট। ওকে, ভালো কথা। তো বার চার্টের একটা ব্যাকগ্রাউন্ড কালার বা বর্ডার দিয়ে রাখি, বর্ডার দিই, বর্ডার কালার, বর্ডার কালার। ওকে, বার চার্টের ক্ষেত্রে আপনার অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, পাই চার্ট ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সিস, বাট বার চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট, এগুলো অ্যাকচুয়ালি এক্স ওয়াই ক্যাটাগরি চার্ট, অর্থাৎ দে হ্যাভ টু অ্যাক্সিস। তাহলে আমি এই চার্টকে যদি এক্সপ্যান্ড করি, ক্যাটাগরি অ্যাক্সিস এবং নাম্বার অ্যাক্সিস, তাহলে আমি নাম্বার অ্যাক্সিসে কি দিতে চাই, ক্যাটাগরি অ্যাক্সিসে কি দিতে চাই। তো ক্যাটাগরি কোনটা? এগুলো হচ্ছে ক্যাটাগরি, তাই না? এখানে আমি উইথড্র ইনফরমেশন দেখতে চাচ্ছি, তাহলে এখানে কি হবে? সেকশন 1, সেকশন 2, সেকশন 3, তাহলে সেকশন নাম্বার। তাহলে এই ক্যাটাগরি অ্যাক্সেস সিলেক্ট করে এখানে আমি বলতে পারি সেকশন নাম্বার। ওকে, তাহলে সেকশন নাম্বার চলে আসছে। আর এইদিকে কি থাকবে ওয়াই অ্যাক্সেসে? হ্যাঁ, ওটা একটা লেভেল দিতে হবে, সেটা কি দিতে পারে যে নাম্বার অফ স্টুডেন্ট উইথড্রন, তাহলে নাম্বার অফ স্টুডেন্টস উইথড্রন, তাহলে চলে আসলো। এই স্কেলটা অটোমেটিক অ্যাডজাস্ট হবে ডিপেন্ডিং অন দ্য হাইয়েস্ট ভ্যালু অফ দ্য হাইয়েস্ট বার। তাহলে আমার যে কয়টা বার থাকবে তার হাইয়েস্ট ভ্যালু যদি 100-র নিচে হয়, ধরেন 85 বা 92,
তখন হয়তো এখানে 100 পর্যন্ত আসবে। আর ওটা যদি হয় 20,000, তাহলে হয়তো এখানে এই ইন্টারভেল গুলো তখন বড় বড় হবে, মানে এখানে 10 করে বাড়ছে, তখন হয়তো 500 করে বাড়বে বা 1000 করে বাড়বে, এটা অটোমেটিক অ্যাডজাস্ট হবে। তো এইটা আমাদের চার্ট, ঠিক আছে। এটারও আমি চাইলে টাইটেল দিতে পারি, চার্টের টাইটেল, যে কোর্স স্পেসিফিক উইথড্র ইনফরমেশন। বা উইথড্র চার্ট, কোর্স স্পেসিফিক উইথড্র চার্ট, উইথড্রয়াল চার্ট, ভালো কথা। তো এখানে একটা বাটন দিতে পারি। এখানে আমার কম্বো বক্স থেকে সিলেক্ট করতে হবে কোর্স অ্যান্ড সেমিস্টার অ্যান্ড ইয়ার। তাহলে ওই সেমিস্টারের, ওই কোর্সের, ওই ইয়ারের সেকশনগুলোর উইথড্র ইনফরমেশন দেখাবে। ইট ডিপেন্ডস হোয়াট ইজ ইউর কোয়েরি, সেভাবে সাজাতে হবে। এটার কোনো মুখস্থ বিদ্যা নাই যে এইটাই হইতে হবে, তাই না? তাহলে এখানে আমার কোর্স সিলেক্ট করতে হবে, এটা কি টাইপ করে দিব না এটা প্রি ডিসাইডেড, নাম্বার অফ কোর্স প্রি ডিসাইডেড, তাহলে এটা ড্রপ ডাউন। তারপরে ইয়ার, এটা কি প্রি ডিসাইডেড নাকি এটা টাইপ করে দিব? প্রি ডিসাইডেড হলে কত পর্যন্ত দিবেন, আইটেমস গুলো কত থেকে কত পর্যন্ত দিবেন? তাহলে এই সফটওয়্যারটা তো সামনের বছর আপনি ইউজ করবেন, তাহলে 2025 কোথায় পাবেন? টাইপ করে দিতে পারেন, অথবা ডেট পিকার দিয়ে সেখান থেকে আপনি ইয়ার বের করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি টাইপ করে দিই তাহলে একটা টেক্সট ফিল্ড লাগবে। আর কোর্স, নাম্বার অফ কোর্স, এটা তো আর আনলিমিটেড না, এটা ফিক্সড, ইউজিসি যে কটা অ্যাপ্রুভ করছে। তো সেইটা হয়তো আপনি একটা ফাইল থেকে লোড করবেন। তো ফাইলে যদি পরে অ্যাপেন্ড করেন, পরের বার লোড করলে অটোমেটিক কম্বো বক্স আইটেম বেড়ে যাবে। আর আপনার হলো সেমিস্টার, সেমিস্টারও কম্বো বক্স, কারণ ওখানে তিনটাই, স্প্রিং, অটাম, সামার, 3 পসিবিলিটিস। তো তাইলে এখানে আমরা কি আনতে পারি, একটা কম্বো বক্স আনতে পারি। প্রথমে একটা লেভেল নিয়ে আসি, এটা লাগবে 3 জায়গায়। ওকে, এখানে আমরা বলতে পারি যে সিলেক্ট কোর্স। তাহলে এখানে আমরা এখন একটা কম্বো বক্স নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে সে কোর্স সিলেক্ট করবে। ওকে, তারপর ইয়ার, তাই না? তাহলে এন্টার ইয়ার। ওকে, তারপরে কি লাগবে, টেক্সট ফিল্ড। দেন হোয়াট এলস, সিলেক্ট সেকশন। তাহলে এই দুইটাকে ডুপ্লিকেট করি। সিলেক্ট সেকশন, সেকশন না, সেকশনের তো ডাটাবেস থেকে বের করবে কয়টা সেকশন, সেমিস্টার। এরপর আপনি লোড করবেন, তাই না? ফাইনালি আপনি একটা বাটন দিয়ে বলতেছেন লোড চার্ট।
আমি আর এফএক্স আইডি এখন আপাতত দিচ্ছি না। তাহলে এই হলো আমার মোর অর লেস আমার দুইটা এফএক্সএমএল ফর টু স্টার। এই মিনি আইরাস প্রজেক্ট করার কারণ হলো এটা ইনক্রিমেন্টাল গ্রোথ হইতে থাকবে। আপনাদের সেকশন এইটুকু করলাম, আর এক সেকশন আর একটু করলাম, তাহলে ইভেনচুয়ালি এটা একটা মাল্টি ইউজার প্রজেক্ট হবে, যেটা আপনার নিজের প্রজেক্টের সাথে রিলেট করতে পারবেন। এটা আছে। এখন প্রশ্ন হলো যে হাউ ডু আই ভিউ দ্য চার্ট ইন মাই স্টেজ। এখন আমার ড্যাশবোর্ডে অপশন থাকতে পারে টু সি স্পেসিফিক চার্ট। তাহলে সেই ড্যাশবোর্ডে গিয়ে যদি আমি মেনু বার, ভেতরে মেনু, ওকে ধর মেনু বার একটা চার্ট মেনু আছে, বা ভিউ রিপোর্ট নামে একটা মেনু আছে। ওই মেনুতে আপনি অনেকগুলো মেনু আইটেম রাখছেন, তার মধ্যে এই দুটো মেনু আইটেম, যে ভিউ জেন্ডার রেশিও চার্ট, ভিউ উইথড্র চার্ট, কোর্স উইথড্র চার্ট। তাহলে এই মেনু আইটেমে ক্লিক করলে এই চার্টগুলো আপনি দেখতে পাবেন, মানে এই এফএক্সএমএল গুলো আসবে। মেনু আইটেমে ক্লিক করলে এই দুইটা মেনু আইটেমে ক্লিক করলে এই দুইটা এফএক্সএমএল আপনার লোড হবে। Now are you going to load on the same window or a different window? ডিফারেন্ট উইন্ডোতে করলে আপনি নিউ স্টেজ করে সেখানে সিন সেট করবেন। আর যদি সেম উইন্ডোতে করতে চান তাহলে সেম উইন্ডোতে করতে পারেন। এখন আমরা কোনটা করি ডিপেন্ড। ফর এক্সাম্পল আমরা যদি আইবি মেইলে যাই, ইন্টারফেসও জিমেল, আইবির ইমেল তার নিজস্ব কোনো ইন্টারফেস নাই, জিমেলের ইন্টারফেসটাই, জিমেলের সার্ভারেই, জিমেলের ক্লাউডেই আইবি মেল হোস্ট হচ্ছে। ওকে, এই জন্য আইবিকে পয়সা দিতে হয় জিমেলকে, গুগলকে। তাহলে এখন আমি যদি এইখানে ধরেন এটা একটা পেজ, ঠিক আছে, তাহলে আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে এই পেজটা চেঞ্জ হইল। সেম উইন্ডোতে না, শুধু সেম উইন্ডোর একটা রিজন, আমার কি পুরো উইন্ডো রিপ্লেস হয়ে যাচ্ছে? আমার এই বাম পাশের অংশটা তো একই আছে। তার মানে এটা যদি একটা বর্ডার পেন হয়, এটা লেফট বর্ডার, আর এটা যদি সেন্টার হয় বড়টা, তাহলে সেন্টারের মধ্যে লোড হচ্ছে। তাহলে সেন্টারের মধ্যে কিন্তু আমি এই এফএক্সএমএল এর প্যারেন্টটা দিয়ে দিতে পারি। তো তাহলে আমার যদি প্রজেক্ট একটা থাকে যে চার্ট ভিউয়ার, ওকে, ডট এফএক্সএমএল, তাহলে চার্ট ভিউয়ার ডট এফএক্সএমএল এ গিয়ে আমি আসলে, বা ড্যাশবোর্ডে যদি থাকে, ড্যাশবোর্ডেও থাকতে পারে, যেমন আইরাসের ড্যাশবোর্ড। এখানে কি হচ্ছে খেয়াল করেন, এই যে ফ্যাকাল্টি ড্যাশবোর্ডটা যে আসলো, এখানে কি আছে এখন, এখানে একটা পেজ, ধরেন এখানে একটা কন্টেন্ট আছে, তাই না, এখানে একটা টেবিল আছে যেখানে আবার কোর্স ইনফরমেশনগুলো লোড করা আছে। তো এটা যদি এফএক্সএমএল হইতো, ইনিশিয়ালাইজ এই কাজগুলো হয়ে বসে আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই অংশটুকু কি চেঞ্জ হবে? খেয়াল করেন, এনি চেঞ্জ হিয়ার? নো, এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। এখন এইটা যদি আলাদা একটা এফএক্সএমএল হয়, তাহলে এফএক্সএমএলটাকে আমি একটা নতুন সিনে পাঠাচ্ছি কনস্ট্রাক্টরে, প্যারেন্টটা সেম সিনের প্যারেন্ট হিসাবে তো অলরেডি বর্ডার পেন আছে, ইফ ইট ইজ এ বর্ডার পেন। আপনি যদি এটাকে লেফট ধরেন আর এটাকে সেন্টার ধরেন, তাহলে ইটস এ বর্ডার পেন। তাহলে এই এফএক্সএমএল এর এই যে সিনটা, এই সিনের নিউ সিন করেছি আমরা, যে সিন নেক্সট সিন ইকুয়াল টু নিউ সিন, ওটার কনস্ট্রাক্টর আমরা কি দিয়েছি, এই এফএক্সএমএল এর প্যারেন্ট, হুইচ ইজ এ বর্ডার পেন। তাহলে সিনের প্যারেন্ট কিন্তু অলরেডি বর্ডার পেন আছে।
কিন্তু এখন আমি এখানে ক্লিক করে এই বর্ডার পেনের সেন্টারের কন্টেন্ট চেঞ্জ করতেছি, তাহলে তার মানে আই এম আপডেটিং সেন্টার। এখন আই এম আপডেটিং সেন্টার উইথ অ্যাঙ্কর পেনস। এখানে একটা অ্যাঙ্কর পেন আসতেছে, এখানে আরেকটা অ্যাঙ্কর পেন আসতেছে, এখানে আরেকটা অ্যাঙ্কর পেন আসতেছে, এখানে আরেকটা অ্যাঙ্কর, আর ইউ ফলোইং, এখানে আরেকটা অ্যাঙ্কর পেন আসতেছে। তাহলে আপনি এই যে বিভিন্ন অ্যাঙ্কর পেন এই সেন্টারে আসতেছে, বুঝা যায়? এখন প্রশ্ন হলো এই অ্যাঙ্কর পেন গুলো কি কোনো এফএক্সএমএল এর প্যারেন্ট, নাকি আপনার যে এফএক্সএমএল যার প্যারেন্ট বর্ডার পেন তার একটা নেস্টেড লেআউট হিসাবে আছে? দুইটাই পসিবিলিটি। নেস্টেড লেআউট হিসাবে থাকলে এই এই অ্যাঙ্কর পেন শুড বি ইন দ্য সেন্টার অফ এ বর্ডার পেন। সেটা কি ঘটনা, না ও নিজেই একটা এফএক্সএমএল এর প্যারেন্ট? হ্যাঁ, এই যে জেন্ডার রেশিও, স্টুডেন্ট চার্ট ভিউ, এফএক্সএমএল, এটার প্যারেন্ট হচ্ছে এই অ্যাঙ্কর পেন। আবার কোর্স স্পেসিফিক, উইথড্র চার্ট ভিউ, এই এফএক্সএমএল এর প্যারেন্ট হচ্ছে এই অ্যাঙ্কর পেন। তাহলে এই অ্যাঙ্কর পেন কিন্তু আপনার বর্ডার পেনের সেন্টারে এমবেডেড না। এমবেডেড হইলে কি করতেন? এমবেডেড হইলে আপনার এখানে ধরেন একটা বর্ডার পেন যদি আনি, তাহলে বর্ডার পেন নিয়ে আসলাম না, বর্ডার পেন হ্যাজ, এই যে দেখেন, টপ, লেফট, সেন্টার, রাইট, বটম। বলছে ইনসার্ট, তার মানে এগুলো সবই খালি। কিন্তু এখানে আপনি যদি কোনো কিছু এখানে বসান, ধরেন আমি যদি একটা মেনু বার বসাই, সাধারণত আমরা টপেই বসাই, তাহলে এই যে দেখেন টপে দিয়ে দিতে পারি মেনু বার। তাহলে এই যে এখন দেখেন মেনু বারের টপ কন্টেন্টস মেনু বার, লেফট, সেন্টার, রাইট, বটম এখনো খালি। লেফটে যদি আমি এখন আরেকটা এখানে কিন্তু নেস্টেড লেআউট হয় নাই। মেনু বার ইজ নট এ লেআউট, ইটস নট এ প্যারেন্ট টাইপের লেআউট, ইটস নট লেআউট নোড, এটাও কন্টেনার, মেনু বার কন্টেন্টস মেনু, কিন্তু এই কন্টেনারটা কোনো লেআউট না। তাহলে বর্ডার পেনের টপে কিন্তু আমরা নেস্টিং লেআউট করি নাই। এখন ধরেন আপনি এই পাশে কিছু বাটন রাখতে চান, তাহলে লেফট খালি, তাহলে লেফটে আমি একটা ভি বক্স দিতে পারি, পারি না? ব্যাকগ্রাউন্ড কালার লেটস সে ইয়েলো। এখন সেন্টার রাইট বটমে কি আছে? খালি। এই যে নিচে বলতেছে ইনসার্ট করতে, কিছু দেওয়া হয় নাই। তো এই সেন্টার হলো ভূমিদস্যু, বুঝতে পেরেছেন? সিয়াম, সাইফ, আর আপনি? মিফতাল গুণ, হৃদয়, রিধি। হ্যাঁ, তো তাহলে এই সেন্টার হচ্ছে ভূমিদস্যু, এটার মানে কি? ওর তো সেন্টার থাকার কথা, কিন্তু রাইট এবং বটম দখল করে বসে আছে। কেন? রাইট এবং বটম খালি, কোনো বাউন্ডারি ওয়াল নাই। তো সাইডের বর্ডার যেগুলো, সেগুলো যদি কোনোটা না থাকে, সেন্টার উইল অকুপাই দ্যাট। তা এখন আমার সেন্টারে কি আছে? খালি। তাইলে আমি যদি চাই, এখন এখানে আমি যদি কিছু বাটন অ্যাড করি বক্সে, লেটস সে এটাই আমাদের চার্টের যে মূল সিন, এটা আমরা করব। তো তাহলে আমি যদি এখন এখানে কিছু বাটন দেই, ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি যে লোড জেন্ডার রেশিও চার্ট। এখানে আমরা বলতে পারি লোড কোর্স উইথড্রয়াল চার্ট। তো এইভাবে আমরা, এখন আমি এই সাইজ বাড়াতে কমাতে পারি, ওকে, অথবা আপনি যদি চান এদেরকে একটু বড় করে দিয়ে টেক্সট র্যাপ করে দেন,
তাহলে দেখতে খারাপ লাগবে না। ওকে, ইনফ্যাক্ট আমি একটাকে সাইজ করে ফন্টন দিয়ে ডুপ্লিকেট করে টেক্সট চেঞ্জ করে দিতে পারি, সেটা আরো বেটার। যাই হোক, তো এখন এদেরকে যদি আমি এই ভিবক্সের যে ওরিয়েন্টেশন দেখেন, অ্যালাইনমেন্ট দেখেন, টপ লেফট, এটাকে আমি যদি সেন্টার করে দিই, বাটনগুলো সেন্টার চলে আসলো। বাটনগুলোর মধ্যে যদি স্পেসিং বাড়াতে চাই, তাহলে আমাকে প্যাডিং বাড়াতে হবে। তাহলে লেআউটে যদি যাই, প্যাডিং 0 আছে, আমি এখানে ধরেন বটমে আমি একটু প্যাডিং দিতে চাই। ওকে, আচ্ছা, প্যাডিংটা হচ্ছে ভি বক্সে না, আমার তো বাটনে প্যাডিং দিতে হবে, কারণ বাটনগুলোর মাঝখানে আমি স্পেস চাই। তাহলে বাটনে গিয়ে, বাটনে যদি আমি দিই, উপরে নিচে ধরে দিয়ে দিলাম 5 পিক্সেল, আর নিচেও দিয়ে দিলাম 5 পিক্সেল। তাহলে কি এটা হয়েছে না হয় নাই? আর এখানে প্রপার্টি, তো যাই হোক, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন তাই না, যে এখন ওইভাবে আপনি এটাকে সাজাইতে পারেন। তো তা আচ্ছা, এটাকে একটু টেক্সট ট্যাপ করে দিতে হবে। প্রপার্টিতে গিয়ে র্যাপ টেক্সট সেন্টার। ওকে, র্যাপ টেক্সট সেন্টার, ঠিক আছে। এটা মনে হয় বাটনের ভেতর যে লেভেলটা থাকে না টেক্সট, ওইটার প্যাডিং মনে হয়, মার্জিনটা মনে হয়, তাই না? যাই হোক, এগুলো আপনারা পাবেন। তো এখন এই হলো আমার কাহিনী। ডিস্টেন্স হবে না? হ্যাঁ, করছেন আপনি? হ্যাঁ, না করে ফেলছেন? হ্যাঁ, কোথায় এটা? মার্জিনে কোথায় আছে? লেআউট প্রপার্টিসে। তো ওই তো, যাই হোক, এগুলো আপনারা এখন পারবেন। ওই যে এটা না, ইউজ স্পেসিং, যাই হোক, এগুলো আপনারা ইউ ক্যান ফিগার ইট আউট। এটা জাস্ট একটু খুঁজলেই পাবেন। তো হোয়াট আই এম সেইং ইজ, আমার যদি সবগুলো চার্টের জন্য একটা সেন্ট্রাল জায়গা থাকে, যেখান থেকে আমি চার্টগুলো লোড করতে পারবো, তাহলে এটা আমার জন্য কনভিনিয়েন্ট। এখন এখানে ক্লিক করলে আমি কি চাইবো? পাই চার্টটা লোড হবে কোথায়? সেন্টারে। তাহলে আমি কি এখন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাবো সেন্টারে? আমি কি একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে বসাবো? বসানো তো যায়, কিন্তু বসাবো কিনা? হুম, একটা লাইট কালারের নাম বলেন তো। লাইট গ্রে, এই নামে কালার নিবে নাকি? হ্যাঁ, স্পেস দিতে হয়। লাইট গ্রে, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু এই অ্যাঙ্কর পেনটা কি আমার চার্ট এফএক্সএমএল এর প্যারেন্ট? না, এটার একটা এমবেডেড নোড হিসাবে আসছে, বর্ডার পেনের ভিতরে একটা নোড হিসাবে আসছে। এফএক্সএমএল এর প্যারেন্ট হিসাবে কিন্তু এটা আসে না। তো আমি যদি এইভাবে ড্র্যাগ করে এনে বসাই, তাহলে এই নেস্টিং ইজ পার্ট অফ মাই ইনিশিয়াল ডিজাইন। কিন্তু আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি আমাদের এক্সিস্টিং এফএক্সএমএল গুলো এখানে রয়েছে। তো তাহলে আমি বর্ডার পেনে এখনই কোনো
অ্যাঙ্কর পেন দিব না, বরং অ্যাঙ্কর পেনটা আমি বাটন ক্লিকের অন ক্লিকে গেলে বর্ডার পেনের সেন্টারে আমি ওই অ্যাঙ্কর পেনটা সেট করে দিব। তাহলে বর্ডার পেনের সেট সেন্টার মেথডের প্যারামিটার হবে আমার অ্যাঙ্কর পেন। তাহলে বর্ডার পেনের সেট সেন্টারের প্যারামিটার কি হবে? ওই fxml loader ডট লোড উইল গিভ মি দ্য প্যারেন্ট, সেইটা। তাহলে বাটন ক্লিক করলে ওই fxml দেখে নেবে। তাহলে দেখেন এখানে নেস্টিংটা হচ্ছে একটা fxml এর ভেতরে আরেকটা fxml লোড করতেছি, বাট সিন কিন্তু একটা, দুইটা সিন না। সিন তৈরি হয়েছে কিন্তু বর্ডার পেন দিয়ে, কিন্তু বর্ডার পেনের একটা অংশে আমরা আরেকটা fxml লোড করতেছি। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি লোড an fxml in a sub-region of another fxml. সেটা তখনই সম্ভব আপনি যখন লেআউট নেস্টিং করবেন। তাহলে কারণ তাহলে এটা আমরা আসলে দিব না, এটা খালি থাকবে। রান টাইমে আমরা যখন ক্লিক করব তখন ওইটার প্যারেন্ট বের করে এনে সেন্টারে বসাবে ওই এফেক্ট। তাহলে আমরা এই লেআউটের ইনস্ট্যান্স আমরা প্রোগ্রামের মাধ্যমে বের করব বাটন ক্লিকের উপর বেস করে। আর আপনি যদি এখানে দিয়ে সরাসরি, তাহলে এখানে আপনি ডিজাইনের সময় বলে দিচ্ছেন যে দেয়ার ইজ অ্যান fxml উইথ দ্যাট, দেয়ার ইজ অ্যান অ্যাঙ্কর পেন উইথ দিস ডিজাইন। তো ডিজাইনটাও আপনাকে এখনই করে দিতে হবে, কারণ এই অ্যাঙ্কর পেনটাই তো দেখাবে। আপনি যদি নিজে একটা অ্যাঙ্কর পেন বসান এখানে, তাহলে সেই অ্যাঙ্কর পেনটাই তো এখানে দেখাবে। তাহলে সেই অ্যাঙ্কর পেনে কি থাকবে, সেই ডিজাইনটাও এখানেই করে দিতে হবে। সো ডাইনামিক্যালি কেন, কিন্তু আপনি ডাইনামিক্যালি চেঞ্জ করতে চান, তাহলে আসলে আপনার এই নেস্টেড লেআউটের যে লেআউট হুইচ ইজ এ প্যারেন্ট অফ অ্যানাদার fxml, সেটা আপনি fxml loader ডট লোড দিয়ে বের করে এনে এখানে সেট করে দেবেন। তখন আপনি একটা ইনিশিয়াল অ্যাঙ্কর পেন দিয়ে রাখতে পারেন, তো ক্লিক করলে ওই অ্যাঙ্কর পেনকে সে রিপ্লেস করে দিবে। আপনি যখনই বলবেন সেটার মেথডের কাজ কি, না ইন জেনারেল যে কোনো ক্লাসের গেটার মেথড সেটার মেথডের কাজ কি? আপডেট দ্য ফিল্ড উইথ নিউ ভ্যালু। তাহলে সেট সিজিপিএ, সেট নিউ ভ্যালু টু ইউর ফিল্ড সিজিপিএ। তাহলে সেট সেন্টার, তাহলে বর্ডার পেন ক্লাসের ফিল্ড হচ্ছে এই যে লেফট রাইট টপ বটম সেন্টার, এগুলো হচ্ছে ওটার ফিল্ড। তাহলে সেট সেন্টার অ্যাকচুয়ালি রিপ্লেস দ্য সেন্টার উইথ নিউ কন্টেন্ট which is for your case parent of another fxml. সেন্টার আপনি যে কোনো ভ্যালিড নোট দিতে পারেন, বাট একটা দেওয়া যাবে, লেফটেও একটাই দেওয়া যাবে। লেফটে কিন্তু আমি চাইলে 3টা বাটন দিতে পারতাম না, এই জন্য আমি লেফটে ভি বক্স দিয়েছি। ভি বক্স ক্যান কন্টেন মাল্টিপল বাটনস, কিন্তু যদি লেফটে মাল্টিপল বাটন দেওয়া যেত তাহলে ভি বক্স না দিলেও তো আমার চলতো। কিন্তু বর্ডার পেনের আইডিয়াটা হলো ইচ বর্ডার ক্যান কন্টেন অনলি ওয়ান এলিমেন্ট। Now that element can be anything. That element can be a label. That element can be itself a layout. আপনি যদি ওই পার্টিকুলার, যেমন টপে আমরা শুধু মেনু বারই রাখতে চাই, আর কিছু রাখতে চাই না, কাজে টপে আমার কোনো লেআউটের প্রয়োজন নাই, ডাইরেক্ট টপে আমি মেনু বার দিই, আর কিছু চাইলেও আমি টপে দিতে পারবো না। ওকে, এনি কোশ্চেন? জি বলেন। এটা আমরা দেখবো করে, ওকে। চার্টটা যখন করব, চার্ট তো আমরা এখনো করি নাই, নেক্সট উইকে করবো প্রবলি। তো তখন আমরা দেখবো যে আমরা চার্টের এফএক্সএমএল গুলো বানিয়ে রাখলাম, কিন্তু কোডিং পার্ট তো কিছু করি নাই। কন্ট্রোলার ক্লাস লিখতে হবে, তাই না? তারপরে আমার ডাটাবেস থেকে অবজেক্ট, মানে ফাইল থেকে অবজেক্ট লিড করতে হবে। চার্ট জেনারেট করতে হলে এখানে যে একটা পাই চার্ট আসবে, সেই পাই চার্টটা আসতে হলে একটা ডাটা লাগবে না, ডাটা সেট লাগবে না? উইদাউট ডাটা সেট, বেসড অন হোয়াট ইউ জেনারেট দ্য পাই চার্ট। তাহলে আপনার ডাটা সেট তো আসবে ফাইল থেকে, অবজেক্ট থেকে।
তো তাহলে যে আমি গ্রেড সাবমিট করছি, গ্রেড ডট বিন থেকে আসলে উইথড্র চার্টের ডাটাগুলো আসবে। আর এই পাই চার্টের ডাটা কোত্থেকে আসবে বলেন, রিদ্ধি বলেন। হ্যাঁ, কোন ফাইল থেকে আসবে? মানে কোনো না কোনো জায়গা থেকে তো আসবে, স্টোরেজ ডাটাবেস থেকে আসবে। সেটাই তো, কোন ফাইল? যে ফাইল তো জেন্ডার ফাইল বলতে কোনো ফাইল নাই। অল ইউ হ্যাভ ইজ faculty.bin, student.bin। তাইলে আপনাকে দেখতে হবে যে কম্বো বক্সের গেট ভ্যালু যদি ফ্যাকাল্টি হয়, তাহলে faculty.bin থেকে অবজেক্ট রিড করতে হবে, সেখান থেকে আপনাকে কাউন্ট করতে হবে গেটার দিয়ে, গেট জেন্ডার। যে আপনার ফাইল থেকে যখন রিড অবজেক্ট করতেছেন, প্রত্যেকটার গেট জেন্ডার করে দেখতে হবে যেটা মেল না ফিমেল। অ্যাকর্ডিংলি একটা মেল কাউন্ট, একটা ফিমেল কাউন্ট আপনাকে বানাইতে হবে। তাহলে সবগুলো অবজেক্ট যখন রিড করে ফেলবেন, নাও ইউ হ্যাভ দ্য কাউন্ট। নাও ইউ ক্যান ইউজ দ্যাট কাউন্ট টু জেনারেট দ্য পাই চার্ট। অ্যারে লিস্টের সাইজ তো আর আপনার চার্টের রেশিও না। চার্টের রেশিও হচ্ছে মেল কতজন, ফিমেল কতজন। পাই চার্ট, এটা তো পাই চার্ট। পাই চার্টে আপনার কাউন্ট লাগবে। আমি যদি এখন এখানে একটা চার্ট জেনারেট করতে চাই আমার স্টুডেন্টদের মধ্যে, কতজন সি প্লাস প্লাস জানে, কতজন পাইথন জানে, কতজন জাভা জানে, কতজন রুবি জানে, কতজন জাভা স্ক্রিপ্ট জানে, তাহলে আমি 10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক করলাম। তাহলে আমার পাই চার্টে 10টা পাই থাকবে স্লাইস, এবং ওগুলো ছোট বড় হবে বেসড অন দ্য রেশিও। তাহলে আমার 20 জন জানে সি, 200 জন জানে জাভা, 400 জন জানে পাইথন, তাহলে টোটাল কত? 620, 400, 200, 20, 620। তাহলে 620 হচ্ছে 100%, 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রির মধ্যে 620-র মধ্যে 20 কত পার্সেন্ট? ওই রেশিওতে সির পাইটা আসবে, মানে পায়ের স্লাইসটা আসবে। হ্যাঁ, 620-র মধ্যে 400 কত পার্সেন্ট? সেই পার্সেন্টের 100%-এর তত পার্সেন্টের রেশিও হিসাবে পাইথনের স্লাইসটা আসবে। যেরকম সবগুলো স্লাইস মিলে 100%। তো pie chart is always ratio, not the absolute value. But if you want to look into the absolute value, you can have a handler method, mouse click অথবা mouse over। তাহলে ওই স্লাইসের উপরে যখন ক্লিক করবেন তখন হয়তো সে একটা আপনাকে অ্যাবসলিউট ভ্যালুটা দেখাবে। আপনি এখানে দেখতেছেন 50% বা 45%, কিন্তু আসলে নাম্বারটা কত? তার মানে এটা কত 45% তার উপর ডিপেন্ড করবে। তো সেটা তো আর রেশিওতে চার্টে বোঝা যায় না, সেটা আপনি ক্লিক করলে দেখতে পারেন। তার জন্য আপনাকে আবার হ্যান্ডলার মেথড লিখতে হবে। বুঝতে পারছেন? তো কোডিং আপনি যদি সময় দেন তাহলে এগুলো ইন্টারেস্টিং, কিন্তু সময় দেওয়াটা ইম্পর্টেন্ট। আমাদের কয়টা বাজে? 2:15। আপনাদের এই নেক্সট অ্যাটেন্ডেন্স কয়টায়? এই সোর্স কোডটাকে বিল করতে হবে না? তো বিল করার জন্য যে কম্পাইলার, প্রি প্রসেসর, লিঙ্কার, ওকে, এই যে সফটওয়্যারগুলো লাগবে, এই সফটওয়্যারগুলো আপনি কোত্থেকে ইউজ করছেন? এই সফটওয়্যারগুলো বিভিন্ন ভেন্ডরের, মানে বিভিন্ন, এখন ধরেন আপনার 2-3টা টুল অ্যাজ এ প্রজেক্ট ডেভেলপ করা হয়েছে। এখন আপনার আইডি ক্যান সাপোর্ট অল অফ দেম, অথবা আপনার আইডির নিজস্ব বিল্ট ইন কম্পাইলার, তারপরে আপনার যে সফটওয়্যারগুলো দরকার টেক্সট এডিটর থেকে শুরু করে এগুলো তার নিজেরই, সেটা হতে পারে। যেমন আপনি যদি ভিএস কোড ইউজ করেন বা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইউজ করেন, তাহলে ওখানে যে কম্পাইলারগুলো, বিল্ড টুল সবই মাইক্রোসফটের। হ্যাঁ, কিন্তু আবার এখানে আপনি যদি দেখেন যে আপনি যদি কিন্তু মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও দিয়ে কিন্তু আপনি পাইথন ডেভেলপ করতে পারবেন, পাইথনের কোড লিখতে পারবেন, সি প্লাস প্লাসের কোড লিখতে পারবেন। তাহলে ওখানে যে সি প্লাস প্লাস কম্পাইলার ইউজ হয় সেটা ডেভেলপড বাই মাইক্রোসফট।
The build tool actually decide which set of tools you are going to use to build your application. হ্যাঁ, এখন আপনি তো ধরেন একটা ইমেজ ভিউয়ার বা আপনি ধরেন ফাইল এক্সপ্লোর করতে চান, তাই এখন আপনি মাই কম্পিউটার ইউজ করতে পারেন, কিন্তু আপনি যদি অ্যাপেলের ম্যাকবুক ইউজ করেন বা ম্যাক ইউজ করেন, ওখানে তো মাই কম্পিউটার নাই, ওখানে হচ্ছে ফাইন্ডার, ওটা আলাদা একটা টুল, কাজ একই, টুল ভিন্ন, তাই না? আপনি একটা ভিডিও দেখবেন, ভিএলসি প্লেয়ার দিয়েও দেখতে পারেন, বা আপনার ওএসের সাথে যে বিল্ট ইন ভিডিও রেকর্ডার আসে সেটা দিয়ে দেখতে পারেন, বা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার দিয়েও আপনি দেখতে পারেন। তা আপনার এই আইডিতে যদি মাল্টিপল টুল অফার করে, এখন যেমন আপনার এই এফএক্সএমএল অ্যাপ্লিকেশন, এটা গ্রেডেল, এটা ম্যাভেনেই আছে, অ্যান্টেও ছিল, but ant is old school deprecated, so that's why we are using maven 2. আচ্ছা, ওকে। তো এক্সেপশন হ্যান্ডলিং এ যদি আমরা যাই, একটু আমাকে বলেন তো হোয়াট ইজ এক্সেপশন, কেউ কি একটু বলবেন? এনিওয়ান অনলাইনে যারা আছেন? না, আমাদের কোডিং পয়েন্ট অফ ভিউ থেকে হোয়াট ইজ এক্সেপশন? এরর আর এক্সেপশন কি এক জিনিস? মানে এক্সেপশন জিনিসটা কি? এক্সেপশন হলো রান টাইমে, প্রথম কথা হলো ইটস অ্যান অ্যানোমালি অ্যাট রান টাইম, ওকে? তো এখন আপনি when you are running your program, your statements are executed. কোনো একটা স্টেটমেন্টে গিয়ে যদি প্রোগ্রাম ফেল টু প্রসিড, তখন কি হবে? আপনার একটা এক্সেপশনাল সিনারিও তৈরি হবে। এখন আমি একটা সেমিকোলন যেখানে দেওয়ার কথা, সেমিকোলনটা দেই নাই, এটা কি? এটা কি এক্সেপশন? এটা সিনট্যাক্স এরর, ইটস নট অ্যান এক্সেপশন। It will not allow me to build because syntax requirement is not fulfilled. আচ্ছা, আমার করার কথা যোগ, মেথডের নাম অ্যাড, বাট ভিতরে আমি সাবট্রাক্ট করছি, ইজ ইট অ্যান এক্সেপশন? তাহলে এটা নো স্যার, এটা কি? কোনো প্রবলেমই না, মানে এটারও তো একটা ফেনোমেনা, এই ফেনোমেনাটাকে আপনি কি লজিক্যাল এরর, not even syntax error, logical error, the logic mistake. তো তাহলে এই লজিক্যাল এরর, সিনট্যাক্স এরর, they are, syntax error is a syntactical error, so compiler will not build the machine code, so you have to fix that first. লজিক্যাল এরর কোনো ওয়ার্নিং নাই, এইটা আপনি যখন ট্রেস করবেন তখন হয়তো এটা ধরতে পারবেন, প্রোগ্রাম যদি ট্রেস করেন। তো এক্সেপশন হলো there is no logical error, neither syntax error, and the program is expected to complete the task as expected, as per the expectations, and it will occur most of the times. কিন্তু কখনো কখনো এই এক্সপেক্টেড কাজটা করতে গিয়ে কোনো একটা কারণে গন্ডগোল হয়ে যায়, কোডের কোনো দোষ নাই, কোডটা হয়তো আপনি 10 বারের মধ্যে 8 বার ঠিক মতোই কাজ করবে, কিন্তু ওই একবার যে কাজ করলো না, ওটাই হচ্ছে এক্সেপশন, কোনো একটা কারণে it fails to proceed, so it's neither syntax error not logical error. তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি একটা কোডের মাধ্যমে, let's say first of all you tell me what we are trying to do here.
এই যে code segment that is being shown here, what we are trying to do, we have two integer variables a and b. Let's say float a and b. ফ্লোটও হতে পারে, ইন্টিজারও হতে পারে। তা আমরা এখানে ইন্টিজারই নিয়েছি, কিন্তু আমরা এখানে ডিভিশন করতে চাই। c equal to a divided by, যেহেতু ইন্টিজার a b both numerator denominator integer, division will be arithmetic, integer arithmetic বলেছিলাম, তাই না? তো তাহলে এই যে c equal to a divided by b, এখানে কি কোনো সিনট্যাক্স এরর আছে? Is there any syntax error here? No. Neither there is logical error. Suppose we want to do that as per the logic, so we are assuming there is no logical error. তাহলে এই কোডটা যখন রান করব, আমার কিন্তু এটা কাজ করবে। But if my value of b, which is user input, এই যে স্ক্যানার দিয়ে আমরা স্ক্যান করছি কিবোর্ড থেকে, next int, এখন ইউজার ইনপুট দিবে। এখন কোনো কারণে যদি ডিনোমিনেটর 0 হয়ে যায়, তাহলে কি হবে? if the denominator is 0, division by 0, এটা কি রেজাল্ট দিবে? ইনফিনিটি। আপনি c তে রাখবেন কি করে? so your program, your statement will fail to proceed এখান থেকে। তো তখন সে যদি এক্সেপশনটা হ্যান্ডেল করা হয়, ইন্টারনালি হোক বা আপনি কোডের মাধ্যমে করেন, এখন এই লাইনটা কোনো কম্পাইলারে কাজ করতেও পারে। ইফ দ্য কম্পাইলার ইজ অপটিমাইজড, হাইলি অপটিমাইজড, কম্পাইলার তখন ইনফিনিটিটাকে, ইনফিনিটি বলে তো আর কোনো কন্টেন্ট হয় না, যেটা একটা ভেরিয়েবল আপনি স্টোর করতে পারবেন। তো তখন সে একটা করসপন্ডিং হয়তো ওখানে একটা ভ্যালু, স্পেসিফিক ভ্যালু স্টোর করবে, যেটা দিয়ে আসলে সে বোঝাবে যে ইনফিনিটি। আসলে ইনফিনিটি বলতে কোনো ভ্যালু হয় না। ওইভাবে হয়তো ইন্টারনালি ম্যানেজ করতে পারে কোনো কম্পাইলার। যদি সেটা না করে, তাহলে আপনার কি হবে? প্রোগ্রাম ক্র্যাশ করবে। তাহলে এই যে সিনারিও ডিভিশন বাই 0, এটা একটা অ্যারিথমেটিক এক্সেপশন। আচ্ছা, ধরেন আপনি আপনাদের এই যে মিডে অনেকে ট্রাই ক্যাচ ব্যবহার করছেন। কি করে করলেন? এটা প্লেজারিজম ছাড়া কি? ট্রাই ক্যাচ তো মিডের আগে পড়ানোই হয় নাই। আর ফাইল হ্যান্ডলিং এ গিয়ে আমরা প্রথম ট্রাই ক্যাচ ইন্ট্রোডিউস করলাম। হ্যাঁ, তো যারা রয়ে গেছেন, ফাইনালে এসব করা যাবে না। ওকে, আচ্ছা, তো এখন দেখেন, না কেন ইউজ করছেন? আপনার মিডে কি ছিল যেখানে ট্রাই ক্যাচ ইউজ করতে হবে? ফাইল হ্যান্ডলিং এ তো এটা ম্যান্ডেটরি। আপনার মিডে তো টেবিল, মানে কপি পেস্ট করে বসাইলে তখন সেটা না, আপনি রিটেক করতে পারেন, সবাই তো রিটেক না, তাই না? আর সেটা ছাড়াও যেটা হলো যে এখানে মানে কতগুলো জিনিস আছে যেটা বোঝা যাচ্ছে যে আপনাদের কয়েকজনের একই জিনিস, এক্সটার্নাল জিনিসপত্র সব সেম, আপনারটাতেও সেম, ওনারটাতেও সেম, ওনারটাতেও সেম। তো তার মানে একই সোর্স থেকে এটা আসছে, তাই না? তো আপনি অপ্রয়োজনীয় কোনো কিছু করবেন না, কারণ আপনার টেমপ্লেটস যেগুলো থাকবে অনলাইনে, যেগুলো পাবেন, সেগুলো তাদের মতো করে তাদের একটা প্রবলেমের জন্য তৈরি করা। ওটাকে যখনই আপনি ফিট করাতে যাবেন আপনার প্রবলেমে, ইউ আর ইন ট্রাবল। আপনাকে আপনার প্রবলেমের একটা সিম্পল একটা প্রবলেম, এটা একটা নিজের একটা সলিউশন আপনি বানাবেন, তাহলে আপনি প্লেজারিজম থেকে সেফ। তা আপনাকে যে জিনিস করানোই হয় নাই, মানে এটা তো শুধু ট্রাই ক্যাচ না, আরো এমন জিনিস আছে যেটা কোর্সেই করানো হয় না, সেগুলো আপনাদের কোডের মধ্যে আছে। আপনার কথা বলছি না। ওকে, তো এখন দেখেন, এই যে ডিভিশন বাই 0 থেকে যে এক্সেপশনটা হচ্ছে, এই এক্সেপশনটাকে আমরা অ্যাভয়েড করতে পারি বাই অপটিমাইজিং দ্য কোড। আমরা যদি লুপের মধ্যে আটকে ফেলি যে আনলেস বি ইজ নন জিরো ইউ ক্যানট প্রসিড টু ডিভাইড, তা আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। So if the exception is avoidable by optimizing the code, it is not mandatory to do exception handling using try catch. এই জন্যই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে করতে হয় নাই। কিন্তু যখনই আপনি
এক্সটার্নাল কানেকশনের উপর ডিপেন্ডেন্ট হবেন, ফাইল, ডেটাবেস, নেটওয়ার্ক, তখন কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টর এখানে ইনভলভ। ওই যে আপনি ভিডিও ডাউনলোড করতে অপটিক ফাইবার কেটে যেতে পারে, বলেছিলাম না? হ্যাঁ, তো ওইটা আপনি কোড অপটিমাইজ করে কিভাবে অ্যাভয়েড করবেন? তো যার কারণে তখন আপনাকে ফাইল হ্যান্ডলিং এ বলে যে এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে। আপনি একটা ফাইল ওপেন করতে চাচ্ছেন বা রাইট করতে চাচ্ছেন, ফাইলটা রিড অনলি, হাউ ক্যান ইউ রাইট? আপনার এই যে রাইট অবজেক্ট তো ফেল করবে, বিকজ দ্য ফাইল ইজ রাইট অনলি, সরি রিড অনলি। তো ফাইল রিড অনলি এটা তো একটা এক্সটার্নাল প্রপার্টি, এটা অপারেটিং সিস্টেম লেভেলে ফাইলের প্রপার্টিতে গিয়ে এটা ঠিক করে দেওয়া আছে যে এই ফাইলটা রিড অনলি। আপনার কোড অপটিমাইজেশন দিয়ে আপনি সেটা কি করে রাইট করবেন? তো কাজেই আপনাকে এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে, ট্রাই ব্লকে ফাইলটা রাইট করার চেষ্টা করতে হবে, যদি রিড অনলি হয় এক্সেপশন হবে, ক্যাচ ব্লকে আপনি হ্যান্ডেল করবেন, প্রোগ্রাম ক্র্যাশ করবে না। দ্যাট ইজ দ্য হোল মেকানিজম। ওকে, এখন এগুলো আমার মনে হয় আমি ডিসকাস করেছি। তা এখন আমরা এই এক্সেপশন জিনিসটা কি আসলে, এক্সেপশন যে হলে কি হয়, ট্রাই ব্লক থেকে বের হয়ে ক্যাচ ব্লকে চলে যায়। তো এক্সেপশনটা কি, এক্সেপশন যে হলো, এক্সেপশন কি মানে কি হলো? What it is? এক্সেপশন একটা কনটেক্সট, যে এই যে ডিভিশন বাই জিরো এটা একটা কনটেক্সট। আপনি একটা অ্যারে অ্যাক্সেস করতে চাচ্ছেন আউট অফ দ্য বাউন্ডারি, এটা একটা কনটেক্সট, যে ইন্ডেক্স আউট অফ বাউন্ডারি। আপনি একটা ফাইল রিড করতে চাচ্ছেন, রাইট না কিন্তু, বাট ফাইল ডাজ নট এক্সিস্ট, তাহলে ফাইল নট ফাউন্ড, এটা একটা কনটেক্সট। এই কারণে সে রিড করতে পারতেছে না, ওপেন করতে পারতেছে না। তখন কি হবে? তো তখন যেটা হবে যে একটা এক্সেপশন, এই যে কনটেক্সট, এই কনটেক্সটটাকে তো প্রিজার্ভ করতে হবে। সো একটা ডাটা তৈরি হয় রিপ্রেজেন্টিং দ্য কনটেক্সট। এখন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটা বিভিন্ন ডাটা টাইপ হতে পারে। সি প্লাস প্লাস যেমন একটা ইন্টিজারকেও একটা কনটেক্সটের ভ্যালু হিসাবে ট্রিট করতে রাজি, কিন্তু জাভাতে এক্সেপশন মানে একটা ক্লাস অবজেক্ট। ওকে, সো in Java an exception is the instance of exception class. এখন এক্সেপশন হচ্ছে এক্সেপশন ফ্যামিলির সুপার ক্লাস, এর অনেকগুলো সাব ক্লাস আছে, তাদেরও আবার অনেকগুলো করে সাব ক্লাস, এটার বিশাল ফ্যামিলি ফরেস্ট, তাদের কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স হচ্ছে আপনার এক্সেপশন। এখন আমি ফাইল রিড করতে চাই, ফাইলটাই পাওয়া যাচ্ছে না, তখন কি হবে? ফাইল নট ফাউন্ড এক্সেপশন থ্রো করবে মানে কি, ফাইল নট ফাউন্ড এক্সেপশন একটা ইনস্ট্যান্স তৈরি হবে which contains all the contextual data as field, এবং সেই এক্সেপশনটা থ্রো হবে as a ball thrown from the rooftop। তাহলে বলটা নিচের দিকে পড়বে, কোন একটা ক্যাচ ব্লক এটাকে ক্যাচ করবে, তখন ক্যাচ ব্লক ক্যান লুক ইনটু দ্য বল and see the information of the context and accordingly it can do the handling code। ঠিক আছে, so that is why your exception is a class। তা আমরা যদি একটু দেখি exception class, তো এই যে দেখেন exception class, এখন এক্সেপশন যেহেতু থ্রো করা যায়, থ্রো করা কেন বলছি, আপনি যখন একটা মেথড থেকে আরেকটা মেথডকে কল করেন তখন কি হয়, কন্ট্রোল সুইচ হয় না? কারেন্ট মেথড থেকে 10 নম্বর লাইনে একটা মেথড কল করছেন, মেথড 1 এর 10 নম্বর লাইনে মেথড 2 কে কল করা হলো, তাহলে 10 নম্বর লাইন থেকে কন্ট্রোল মেথড 1 এ থাকবে না মেথড 2 তে চলে যাবে? 2 তে চলে যাবে। 2 কাজ শেষ করে কি করবে, কন্ট্রোল উইল বি ব্যাক, তারপরে সে 11 নম্বর লাইন থেকে কন্টিনিউ করবে। সো কন্ট্রোল কামস ব্যাক ইফ ইট ইজ এ মেথড কল, কিন্তু এক্সেপশন নেভার কামস ব্যাক, ইটস এ ফ্রি ফল ফ্রম দ্য স্কাই। Why there is no going back? মেথড কলের ক্ষেত্রে
ক্যাচও তো একটা ব্লক, মেথডেরও তো একটা ব্লক আছে। মেথড কল করলে মেথডের ব্লক এক্সিকিউট হয়, ক্যাচ ব্লকেও তো ক্যাচ ব্লকের কোড এক্সিকিউট হবে। কিন্তু মেথডের কোড এক্সিকিউট করে কন্ট্রোল ফিরে যাবে যেখান থেকে কল করা হয়েছে সেই জায়গায়। কিন্তু ক্যাচ ব্লকের কাজ শেষ করে কন্ট্রোল কিন্তু আর ট্রাই ব্লকে ফেরত যাবে না। দ্যাট ইজ এ ডিফারেন্স, ফান্ডামেন্টাল ডিফারেন্স। দ্যাটস ওয়াই ক্যাচ ইজ নট এ মেথড, it's a handling mechanism block of code, but it's not a method. It looks like a method because it is a parameter. কারণ ও একটা কোন একটা এক্সেপশন কে রিসিভ করে, দ্যাটস ওয়াই দ্য প্যারামিটার। বুঝতে পেরেছেন? ট্রাই কে আপনি ভাবতে পারেন ওই যে কলিং মেথডের মতো, যে কল করতেছে, মানে যেখানে আপনি মেথডটাকে কল করলেন, কলার মেথড থেকে যাকে কল করা হলো, তো কলার মেথডের যে কোড সেটাকে আপনি ট্রাই ব্লকের, মানে এটা আসলে এক্সাক্ট ম্যাপিং তো হয় না, এক্সাক্ট অ্যানালজি এটা হয় না, জাস্ট আপনার বোঝার জন্য। এখন একটা মেথড কল করলে কি হয়, যে পয়েন্ট থেকে কল হয়েছে ওখানে এসে আবার ফেরত যায়, কিন্তু যে স্টেটমেন্ট থেকে এক্সেপশনটা হলো দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। কেন, কি মনে হয়? হ্যাঁ, কিন্তু আমরা কেন কেন সেখানে ফেরত যেতে চাই না? কারণ আপনি যখন একটা মেথডকে কল করেন, কলার মেথড থেকে আপনি একটা আপনার কাজটাকে পার্শিয়ালি ডেলিগেট করে দিলেন ওই মেথডকে, নিজে না করে। আমি একটা 50 লাইনের মেথড, এখন আমি 10 নম্বর লাইনে গিয়ে আরেকটা মেথডকে কল করলাম, ওইখানে আরো 30 লাইন আছে। এখন ওই 30 লাইন তো আমার এখানেও রাখতে পারতাম, তাহলে আমার মেথড কলই করতে হতো না। কিন্তু আমি 30 লাইন দিয়ে আরেকটা মেথড আছে, তাহলে আমার যে কাজটা আমি আসলে ডেলিগেট করে দিলাম টু দ্যাট মেথড। কিন্তু আমার কাজটা কিন্তু আমার যে আমারও তো একটা পারপাস আছে অ্যাজ এ মেথড, সেইটার সাপোর্ট হিসাবে ওকে ইউজ করতেছি। ও যখন ওর কাজটা করে ফেলবে, আমার কাজটা একটু আগায় গেল, তারপর আমি কন্টিনিউ করে বাকি কাজটা, পুরো কাজটা শেষ করব। কিন্তু ট্রাই যখন এক্সেপশন হয় তখন আমার কাজটা আর আগায় গেল না, আমার কাজটা গন্ডগোল হয়ে গেল। সো একটা এক্সাম্পল যদি দেই তাহলে আপনি বুঝতে পারবেন। সো আপনি ধরেন একটা এয়ার ট্রাভেল করছেন, ওকে, লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছেন, 10 ঘন্টার ফ্লাইট। তাহলে এই যে ফ্লাইটটা যে যাবে লন্ডন থেকে নিউ ইয়র্ক, এখানে অনেকগুলো কাজ হবে, যে আপনাকে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে, তারপরে আপনাকে সিটে বসাবে, প্রথমে আপনার উপরের লাগেজ রাখবেন ওভারহেড বিনে, হ্যান্ড লাগেজ, তারপর আপনাকে ওয়েলকাম ড্রিঙ্ক দিবে, হট টাওয়েল দিবে, হ্যাঁ, তারপর একটা লাইট, অ্যাম্বিয়েন্ট লাইট দিবে, কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট দিবে বা স্ন্যাক্স দিবে, তারপর আবার মিল দিবে, স্লিপ টাইম হলে আপনাকে ব্ল্যাঙ্কেট এনে দিবে, টাইম টু টাইম তারা অ্যানাউন্স করবে কি অবস্থা, তারপরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কমিউনিকেট করবে, নিউ ইয়র্কে ল্যান্ড করবে, গেটে গিয়ে প্লেনটা লাগবে, আপনি নেমে যাবেন। তাহলে এটা হচ্ছে পুরো ট্রাই ব্লক। সো এই ট্রাই ব্লকে ইউ আর ট্রাইং টু ফ্লাই ফ্রম লন্ডন টু নিউ ইয়র্ক। সো ট্রাই ব্লক কন্টেন অল দ্য কোড। এখন আপনার এটা যদি আপনি 1000 বার ট্রাই করেন, 1000 বারই আপনার সাকসেসফুল হওয়ার কথা। কিন্তু এক্সেপশন বলে তো একটা কথা আছে, যে আপনার ফ্লাইটে দেখা গেল যে 2টা ইঞ্জিনে আটলান্টিকের উপরে আগুন ধরে গেছে। তো এখন তো যেহেতু বোথ ইঞ্জিনস আর গন, ইউর ফ্লাইট ক্যানট রিচ নিউ ইয়র্ক, তাহলে এখন আপনাকে কি করতে হবে? এখন তো আর আপনি নিউ ইয়র্কে যেতে পারছেন না, তাহলে এখন আপনাকে ইমার্জেন্সি কিছু যদি ব্যবস্থা না নেন, এমনি আপনি ক্র্যাশ করবেন, আপনার প্রোগ্রাম ক্র্যাশ করবে। পাইলটরা তার বসে থাকবে না, তারা তখন অল্টারনেট এটিসি কে বলবে, এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে, যে আমি এখন এত 1000 ফিট উপরে আছি, আমার স্পিড হচ্ছে এই, আমার ওয়েট হচ্ছে এত, কিন্তু আমার তো ইঞ্জিন লস্ট, বোথ ইঞ্জিনস। তাহলে এখন আমাকে গ্লাইড করতে হবে, গ্লাইড করে একটা নিয়ার বাই এয়ারপোর্টে নামার চেষ্টা করতে হবে। তো তখন ওই এয়ার ট্রাফিক কন্ট্রোল হিসাব করে দেখলো যে আপনার নিয়ার বাই এয়ারপোর্ট হচ্ছে হাওয়াই, তাহলে আপনি এখন যেখানে আছেন এখানে হাওয়াইতে হচ্ছে আপনাকে গ্লাইড করে যেতে হবে।
তাহলে আপনার যে কারেন্ট হাইট, কারেন্ট স্পিড অ্যান্ড দ্য ওয়েট, এইটার উপরে তারা এখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখবে যে হাওয়াইতে আপনি যেতে পারবেন কিনা আলটিমেটলি, নাকি তার আগেই আপনি পানিতে পড়ে যাবেন। তোরা যদি দেখে যে আপনাকে যেতে পারবেন না, তখন বলবে যে তুমি ওয়েট রিডিউস করো, ডাম্প ফুয়েল। তো তোমার তো নিউ ইয়র্ক পর্যন্ত ফুয়েল ভরা আছে, এক্সট্রা ফুয়েলও থাকে, এগুলো ডাম্প করো সো দ্যাট তোমার লাইট ওয়েট হবে, তুমি আরো বেশি সময় গ্লাইড করতে পারবে। তো এইভাবে করে সে হাওয়াইতে কোনো মতে নামলো, ওখানে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের সব রেডি, প্যাসেঞ্জারদের নামায় নিয়ে গেল। তা এখন এই যে ট্রাই ব্লক থেকে আপনি বের হয়ে গেছেন, এই যে আপনি ফুয়েল ডাম্প করলেন, ফায়ার এক্সটিংগুইশার রেডি রাখলেন, ইঞ্জিনের আগুন যদি কেবিনে চলে আসে, হ্যাঁ, ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য ক্রুরা প্রিপারেশন নিল, তারপরে ফুয়েল ডাম্প করলো, তারপরে ডাইভার্ট করে, এখন আপনার তখন কি আর ব্রেকফাস্ট সার্ভ করবে নাকি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাবে? এগুলো তো ট্রাই ব্লকে ছিল। তা আপনি এখন ক্যাশ ব্লকে গিয়ে ওইসব কাজ করে কোনো মতে জীবন বাঁচাইছেন। এখন কি আপনি গিয়ে আবার মিউজিক চালাবেন, যে কম্বল দিয়ে বলবেন ভাই ঘুমান, স্লিপ টাইম? দ্য হোল টাস্ক ইজ অ্যাবান্ডন্ড। দ্য হোল টাস্ক দ্যাট গোয়িং ফ্রম লন্ডন টু নিউ ইয়র্ক ইজ জিওপ্যারাডাইজড। তাহলে এই যে মেথড কল করলে কি হয়, আমার কাজকে আগায় দেয়, আমি আবার কন্টিনিউ করি। এখানে আমার কাজকে আগায় দিচ্ছে না, আমার কাজটা বিগড়ায় গেছে। এখন বিগড়ায় গেলে আমি কিছুটা ড্যামেজ কন্ট্রোল হিসাবে আমি ক্যাশ ব্লকে কিছু একটা করতেছি, তো এইখানে ফেরত আসা তো লাভ নাই। দ্যাটস ওয়াই ক্যাশ ব্লক নেভার গোজ ব্যাক, দ্যাটস ওয়াই ইটস লাইক এ ফ্রি ফল ফ্রম দ্য স্কাই, দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। বুঝতে পেরেছেন অনলাইনে যারা আছেন? নাই, কেউ চলে গেছে। আচ্ছা, তো এটা হলো আমার মূল এক্সেপশনের বিষয়টা। এখন এই এক্সেপশন হ্যান্ডলিং বুঝতে হলে আমাকে কয়েকটা টার্ম বুঝতে হবে, কয়েকটা কিওয়ার্ড, ট্রাই, ক্যাচ, এই দুটো আমরা অলরেডি দেখছি, ফাইনালি, থ্রোস অ্যান্ড থ্রো। ঠিক আছে, তো এই 5টা কিওয়ার্ড নিয়ে আমরা একটা আলোচনা করব। তো আজকে যেহেতু লোকজন কম, আমরা আজকে শেষ করি। নেক্সট ক্লাসে আমরা এটার উপরেই একটা ফুল ক্লাস করব। ঠিক আছে, তার কারো কিছু বলার আছে অনলাইনে যারা আছেন? নো স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে আপনারা নেক্সট ক্লাসে আমরা অফলাইনে আসলে আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলবো, এবং এটা আমরা ইউজ করতে হবে এই সমস্ত জিনিসগুলো। ট্রাই ক্যাচ, আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো শেয়ার করে, আপনারা একটু দেখে রাখলে সুবিধা হবে। ওকে।